নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। গতকাল যথারীতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালিত হয়েছে সাড়ম্বরে, 25শে বৈশাখ। যদিও আমরা জানি, আপনারা জানেন, বাঙালির রসুনে দোষ নেই। একথা এর আগের পর্বেও আমরা কোনো এক 25শে বৈশাখে বলেছিলাম। রসুন অর্থাৎ রবীন্দ্রনাথ, সুকান্ত আর নজরুল। কবি যতই লিখুন যে তুমি কি কেবলই 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, তো যাকে এ নিয়ে আলোচনা বিস্তার হয়েছে, আগামীতে আরও হবে। আজকে একটু এই কটা দিন যে তীব্র দাবদাহ গেল, এখন একটু সাময়িক স্বস্তি মিলেছে। তার সঙ্গে এই ভোট রঙ্গ, এর আগেই আপনাদের বলেছি যে জগঝম্প চলছে, আর তার সঙ্গে মুখের ভাষা, নানা রকমের যে কি বলবো, একদম মাথা, চোখ, মন, বিবেচনাবোধ, মূল্যবোধ, যাই বলুন, কিছুই হিসেবে আসে না। তো কখনো সখনো তো মনে হয় একটু হালকা, একটু রম্য কথাবার্তা, একটু গান শোনা, একটু কবিতা পড়া, তা না হলে তো একেবারে যন্ত্রবৎ হয়ে যেতে হবে। তো আজকে সেজন্য একটু ঠিক করলাম, একটু রম্য রচনা, অর্থাৎ রম্য রচনা বলতে মানে কোনো লেখা নয়, নিজের মনের মধ্যে, যেটা আপনাদের বারবার বলি যে আমার ব্যক্তিগতভাবে কোনো স্ক্রিপ্ট থাকে না, যা থাকে এই মগজে, কোনো প্রস্তুতিও থাকে না, প্রস্তুতিবিহীন কথাকুঞ্জ আপনাদের বলি। তো একটা মাথায় এলো, মানে নিজের মতো করে ভেবে নিলাম, যদি এরকম করা যায় কেমন বলি আপনাদের। এবং সেটার একটা প্রেক্ষাপট, এরকম উৎস রয়েছে। কদিন আগে একটা স্বপ্ন দেখলাম, আপনারাও দেখেন। বলা হয় সাধারণত যে বিষয় নিয়ে আলোচনা করা হয় বা খুব বেশি ভাবা হয়, তার কিছু বিচ্ছুরণ স্বপ্নের মধ্যে চলে আসে। তো তেমনই কদিন আগে স্বপ্নের মধ্যে দেখছি, অবশ্য এই স্বপ্ন যদি বাস্তব হতো বড় ভালো হতো। দেবব্রত বিশ্বাস, জর্জ বিশ্বাস নামে যিনি খ্যাত, সেই বিখ্যাত শিল্পী, সঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর একালের কোনো একজন যুবক, একটু মজাদার যুবক আর কি, তো সেই ছেলেটি দেবব্রত বিশ্বাসকে ডাকছেন, কাকা, ও কাকা। দু চারবার ডাকার পর দেবব্রত বিশ্বাস আপন মনে গান গাইতে গাইতে যাচ্ছেন। উনি ফিরে তাকালেন, একটু সরে এলেন, জিজ্ঞেস করছেন যে আমাকে কি কিছু বলছেন ভাই? হ্যাঁ, আপনাকেই তো বলছি, এখানে আর কে আছে বলুন। না, বলছি কাকা, আপনি এই যে প্রায়শই দেখি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, বলছেন যে যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি। তা এই আপনার যখন ক্রমাগত বাতি নিভে যাচ্ছে, তো আপনি সঙ্গে টর্চ রাখেন না কেন? টর্চ নিয়ে যাবেন, তাহলে তো আর বাতি নিভে গেলে আপনার সমস্যা নেই, টর্চ জ্বেলে যাবেন। ভারী মানে বেশ মজা আছে একটু, এবং যেন একটা কোথাও কিছু বলবার চেষ্টাও আছে। তো তিনি দেবব্রত বিশ্বাস অসাধারণ একটি উত্তর দিলেন। মাঝে মাঝে এরকম স্বপ্ন মন্দ নয়,
একদম অন্যরকম স্বপ্ন। তো দেখছি স্বপ্নের মধ্যেই তো দেবব্রত বিশ্বাস বলছেন ছেলেটিকে যে বাবা, আমার টর্চ নেই, আমার কোনো টর্চ নেই, আমার টর্চ হচ্ছেন গুরুদেব রবীন্দ্রনাথ আর ওর গান, এই দুটোই আমার পথ চলবার আলো। তো সেই ছেলেটি কি বুঝলো জানি না, সে গজর গজর করতে করতে চলে গেল এবং এই শোনা গেল যে হালকা, তবে আপনার ব্যাপার আপনি বুঝে নিন, একটা ভালো কথা বললাম, কিন্তু বয়স হয়েছে আপনার, পথে ঘাটে কোনো অসুবিধা হয়ে যাবে, আলো আলো নিভে গেলে কী অবস্থায় পড়বেন, বুঝে করুন, আপনি ওই গান নিয়েই থাকুন। তো এই স্বপ্নের তো কোনো মাথা মুন্ডু থাকে না, এবং এটা একটু নিছকই স্বপ্ন, এবং এর মানে মধ্যে কিছু খুঁজতে যাওয়া উচিত নয়। তো যাকে এখন যে কথাটা হলো, আমি একটা জিনিস ভাবছিলাম, বুঝলেন, সেটি হলো এই যে এত রবীন্দ্রনাথের গান, বাংলা আধুনিক গান, বাংলা সিনেমার গান, এখনকার নয়, আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে, পুরনো দিনের গান। হ্যাঁ, তো এই সমস্ত যে আমরা কি বলি, আমরা যেটা বলা হয় যে ওল্ড ইজ গোল্ড, তা এই যে রত্ন সম্ভার, আমার এটা কীরকম মনে হলো যে একটু মাথার মধ্যে এরকম সাজিয়ে নিলাম, যদি এরকম হয়, দেখুন কিভাবে মিলে যায়। সে আমি বলি আপনাদেরকে, এর আগে বলেছি যে মেলাবেন তিনি মেলাবেন, অমিয় চক্রবর্তীর কবিতার কেমন হবে যেন, ঠিক যেন কেউ একজন জুড়ে দিয়েছেন। যেমন ধরুন, ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে, সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা। তো এখানে একটা পাচ্ছি কি, বন পাচ্ছি, চন্দনের বন। এইবার এটাকে আমি জুড়ে দিচ্ছি ওই যে একালের যে যুবক ছেলেটি, যাদের মধ্যে একটু মজা, একটু উচ্চাঙ্গের মজা, কখনো একটু লঘু মজা, একটু একটু কী বলবো, মানে খুব একটা একটু চটুলি বলা যায় কখনো কখনো। এই দুটোর একটা সংমিশ্রণে বিষয়টা কীরকম দাঁড়াচ্ছে, যে এখানে ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে, একটা বন পাচ্ছি, মানে একটা বনবাদারের দিকে যাওয়ার একটা কিন্তু প্রবণতা থেকেই যাচ্ছে। হ্যাঁ, তারপরে পাচ্ছি বনতল ফুলে ফুলে ঢাকা, এখানেও কিন্তু সেই বন পাচ্ছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। সব বনের দিকে চলে যাচ্ছে, লক্ষণ ভালো নয়। আবার দেখুন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন, এও কিন্তু সেই বনলতা। ব্যাপারটা ভালো নয়, লক্ষণ ভালো নয়। কিন্তু এখানে এসে পেয়ে গেলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়কে। তিনি কিন্তু একেবারে অন্য অ্যাঙ্গেলে চলে গেলেন। উনি কি বলছেন, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। এক অসাধারণ গান। তো আমাদের এইসব গান শুনে, বারবার আপনাদের বলেছি, আপনাদেরও অনেকেরই এইসব গান শুনেই বড় হওয়া, বেড়ে ওঠা। মানবেন্দ্র মুখোপাধ্যায় কিন্তু একদম অন্য সুরে কথা বলছেন। উনি কিন্তু ওই বন বাদারে যাচ্ছেন না, উনি বলছেন বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। এইরকম করে একটু মজা করে ভাবছিলাম। আবার দেখুন, এবার চলে আসছি, একটু লিখে নিয়েছি। এখন সবটা তো মানে আমি প্রথম লাইনটা আমার মন থেকেই এসেছে, এর জন্য কোনো কাগজপত্র ঘাঁটতে হয়নি, কিন্তু একটা মিনিমাম সাজানোর কখনো সখনো দরকার পড়ে। যেমন ধরুন, প্রেম একবারই এসেছিল জীবনে আমারে দুয়ার প্রান্তে, নাকি এরকম একটা। এখন প্রেম এখন কিন্তু একবার আসছে না, এখন বহুবার আসছে, এবং একবার এলে খুব একটা মূল্য নেই।
অন্তত 4বার 5বার না এলে, একটু প্রচারে প্রসারে না থাকলে ঠিক দাঁড়াচ্ছে না। দুয়ারে প্রেম এসেছিল, এখন দুয়ারে প্রেম ইডি সিবিআইও দুয়ারে প্রেমপত্র নিয়ে চলে আসছে। সে প্রেম কিন্তু সাংঘাতিক। আচ্ছা, এবারে দেখি, তুমি নয় নাই কাছে আসলে, আমায় নাই বা ভালোবাসলে, তাই বলে আমি কেন আসবো না। এ দেখুন, এখানে এটা কিন্তু জবরদস্তি, এই সময়ের সঙ্গে আপনি এটাকে পাঞ্চ করে দিন। তুমি নয় নাই কাছে আসলে, যে কাছে আসতে চাইছে না তুমি জোর জবরদস্তি কাছে আসবে? এটা কি খুব ভালো কথা মান্নাবাবু? এটা কি খুব ভালো কথা? তারপরে দেখুন, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। এখানেও দেখুন, এখানেও কিন্তু একটা মানে কীরকম একটা মনে হচ্ছে যেন তুমি ওই যে নয় নাই কাছে আসলে আমি তোমার প্রেমে কলঙ্ক ভাগী হয়ে যাব, যে যা বলে বলুক, আমার কোনো যায় আসে না। ব্যাপারটা ভালো ঠেকছে না। তারপরে আবার এই যে মানবেন্দ্রবাবুকে আমি প্রথমে আমরা সার্টিফিকেট দিলাম, এখানে মানবেন্দ্রবাবু বলছেন আমি এত যে তোমায় বেসেছি তবু মনে হয় এ যেন কিছু নয় না, এরকম একটা কি গিয়েছিলেন। অসাধারণ গান, কোনো তুলনা হয় না। কিন্তু এত ভালোবেসে 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 তবুও মনে হচ্ছে এ কিছু নয়, কিছুই হলো না। এই ব্যাপারটাও কি খুব ভালো দাঁড়াচ্ছে? লক্ষণ ভালো? পরে কি হবে যাকে দেখা যাক। আবার বলছেন ভালোবাসা মনে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। এইবার ভালোবাসা যদি ভিখারি করে, রাস্তায় দাঁড়াতে হয়, তাহলে অবস্থা তো কেরোসিন। ভালোবাসা ভিখারি করেছে, তোমারে করেছে রানী। তাহলে একজন রানী হয়ে ভোগ কাটটা তোমার ভালোবাসা বলে যদি বেরিয়ে যায় ওই রূপঙ্করের গানের মতো, তাহলে কেসটা কি দাঁড়ালো? আচ্ছা, এবারে আরেকটি গান পাচ্ছি, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। তার মানে কোনো ঘাবলা আছে আজকের ভাষায়, আমার ভাষা না। এই শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। হাতে পায়ে ধরতে হচ্ছে কেন? কোনো ঘাপলা আছে? কোনো গণ্ডগোল আছে? এরপরে পাচ্ছি, কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না শুকনো ধুলো যত। এটা কোনো কথা হলো? চোখের জলে শুকনো ধুলো ভিজিয়ে দেবেন? কত চোখের জল আপনার? আপনি কি গঙ্গার সঙ্গে পাইপ ফিট করেছেন? এ পুরো অবৈজ্ঞানিক কথা। চোখের জলে ভিজিয়ে দিলেন না শুকনো ধুলো যত, কী করে দেবেন? কিভাবে তা সম্ভব? যাকে এইসব আর কি, মানে ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে না। আবার দেখুন, এই আর এক মহাকবি শক্তি চট্টোপাধ্যায়, খুবই শ্রদ্ধেয় কবি এবং ব্যক্তিগতভাবে তাকে কিঞ্চিৎ জানবার চিনবার সুযোগ হয়েছিল। উনি তার এক বিখ্যাত কবিতার বই, কবিতা সোনার মাছি খুন করেছে,